আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের একটি বেসিক টপিক নিয়ে ক্লাস করার জন্য, সেটি হচ্ছে টেন্স নিয়ে ক্লাস করব। তোমরা জানো যে টেন্সকে ইংরেজির মেরুদণ্ড বলা হয়, কারণ টেন্স যদি কেউ না জানে তাহলে সে ইংলিশের কোনো গ্রামারই বুঝতে পারবে না। সাপোজ তুমি যদি ক্লাস 9-এ হয়ে থাকো, তাহলে তোমার যে 11টা আইটেমসের গ্রামার রয়েছে সিলেবাসে, যেমন চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এই প্রত্যেকটা টপিক বোঝার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে টেন্স সম্পর্কে জানতে হবে। অর্থাৎ টেন্স সম্পর্কে যদি আমরা না জানি তাহলে এই টপিকগুলো সম্পর্কে আমরা পারবো না, বুঝতে পারবো না। তাই এই বেসিক কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তো আজকে সেই ধারাবাহিকতায় প্রথমে আমরা টেন্স নিয়ে ক্লাসটি করব। টেন্স টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়, অর্থাৎ টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা হচ্ছে সময়। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এটা সংজ্ঞা হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। সংজ্ঞাকে যদি আমরা লিখি, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ক্রিয়া। এখন ক্রিয়া মানে কি? ক্রিয়ার সহজ বাংলা হচ্ছে কাজ। কাজ মানে কি? ভার্ব। তার মানে হচ্ছে এখানে মেইন বিষয় হচ্ছে ভার্ব। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে যে ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ। তার মানে ভার্বটা হচ্ছে সংগঠিত হওয়ার সময়। এই কাজটা সংগঠিত হওয়ার যে সময়টা, টাইমটা, সেটাই হচ্ছে টেন্স। তাহলে এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম। দুইটা বিষয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে টাইম। ভার্ব মানে হচ্ছে কাজ করা। যেমন সাপোজ মনে করো গো, অর্থ কি? যাওয়া। এই গোটা হচ্ছে একটা ভার্ব। তো এই ভার্বটা বিভিন্ন সময় হতে পারে। সাপোজ আই গো, আমি যাই। কখন যাই? মনে করো আই এম গোয়িং টু স্কুল নাও, আমি স্কুলে এখন যাচ্ছি। আবার আমি স্কুলে গিয়েছিলাম, আজ আমি স্কুলে যাব। এই যে কাজ কিন্তু একটাই, সেটা হচ্ছে গো। এই কাজটা সংগঠিত হয় বিভিন্ন সময়। কখনো বর্তমানে সংগঠিত হয়, কখনো অতীতকালে সংগঠিত হয়, কখনো ভবিষ্যৎকালে সংগঠিত হয়। এই যে বিভিন্ন টাইমে সংগঠিত হয়, এই বিভিন্ন টাইমটাকে হচ্ছে টেন্স বলা হয়। তাহলে আমরা টেন্সের সংজ্ঞা পেলাম, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। টেন্স প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থ হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। দ্যাট মিন্স টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। 3টা কালে হচ্ছে কাজ সংগঠিত হয়। এই 3টা প্রকার আবার প্রত্যেকে হচ্ছে আবার 4 প্রকার করে। কি কি? প্রথমটা হচ্ছে ইনডিফিনিট, যেটার অর্থ হচ্ছে সাধারণ। তারপরে রয়েছে কন্টিনিউয়াস, যার অর্থ হচ্ছে চলমান বা ঘটমান। পারফেক্ট, এটার অর্থ হচ্ছে পুরো ঘটিত। পারফেক্ট কন্টিনিউয়াস, পুরো ঘটিত, চলমান। তাহলে আমরা পেলাম যে প্রত্যেকটা টেন্স হচ্ছে 4 প্রকার করে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট অর্থ হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, পারফেক্ট অর্থ হচ্ছে পুরো ঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরো ঘটিত চলমান। এখন আমি যদি বলি প্রেজেন্ট টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট মানে পুরো ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরো ঘটিত চলমান বর্তমান কাল। এইভাবে আবার পাস্ট টেন্স 4 প্রকার: ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টোটাল 12 প্রকার টেন্স আমরা পেলাম। টেন্স তাহলে টোটাল হচ্ছে 12 প্রকার। প্রথমত 3 প্রকার, প্রত্যেকটা আবার 4 প্রকার করে টেন্স হচ্ছে টোটাল 12 প্রকার। এই 12 প্রকার টেন্স সম্পর্কে প্রত্যেকটা টেন্সের ডেফিনেশন, স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে হচ্ছে আমরা এই টেন্সটা খুব ভালো করে বুঝতে পারবো। তো আজকে আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স 12 প্রকার টেন্সের প্রথম প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, ইনডিফিনিট মানে সাধারণ, টেন্স মানে হচ্ছে কাল, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল। এটার স্ট্রাকচার হচ্ছে বর্তমান কালে কোনো কাজ হয়
এরূপ বুঝাইলে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বর্তমান কাল, অর্থাৎ এই কাজটা বর্তমান কালে হবে প্রেজেন্ট টেন্স। তারপর হচ্ছে বর্তমান কালে কোনো কাজ হয় বুঝাবে, অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ হওয়া বুঝায়, যেমন আমি স্কুলে যাই, সে ভাত খায়, সে একটি বই পড়ে। সাধারণভাবে কোনো কাজ হয় এরূপ বুঝালে ভার্বের যে রূপ ব্যবহৃত হয়, ভার্বের রূপ যেই রূপ ব্যবহৃত, ভার্বের কয়েকটা রূপ রয়েছে সেটা নিয়ে একটু পরে কথা বলবো। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কখনো ভার্বের আইএনজি যুক্ত হবে, কখনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে ভার্বের যেই রূপটা ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে স্বাভাবিকভাবে যেই কাজগুলো হয় সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা হচ্ছে গঠন প্রণালী, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখানে তিনটা বিষয়, প্রথম হচ্ছে সাবজেক্ট, আমাদেরকে শিখতে হবে সাবজেক্টটা কি সেটা আমাদেরকে শিখতে হবে। তারপরে আমাদেরকে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। দেখো আমরা প্রথমত ভার্বটা নিয়ে একটু কথা বলি। ভার্বটা কি? ভার্ব অর্থ হচ্ছে কাজ বা হচ্ছে ক্রিয়া, যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। এখন যেমন কাজ করা বোঝায় বলতে আমি বুঝাচ্ছি গো, কাজ করা বোঝায় হচ্ছে ইট, রাইট, এগুলো হচ্ছে কাজ করা বোঝায়। ভার্বের তিনটা ফর্ম রয়েছে, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর হচ্ছে ফার্স্ট ফর্ম, 3 নম্বর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের তিনটা ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এই তিনটা ফর্ম আমাদের জানতে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গো, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। ডু, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ডু, ডিড, ডান। এই যে তিনটা ফর্ম, ভার্বের তিনটা ফর্ম, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই ফর্মটা বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট বসবে। সাবজেক্ট কাকে বলে? কারণ আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো দেখো সাবজেক্ট কাকে বলে, আমরা এতক্ষণ ভার্ব সম্পর্কে শিখেছি। এই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তাকে সাবজেক্ট বলা হয়। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলা হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল লিখছি, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ভার্ব হচ্ছে ইট, কারণ আমরা জানি ভার্ব হচ্ছে যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় তাকে ভার্ব বলা হয়, সুতরাং এখানে ইট হচ্ছে ভার্ব। এখন ভার্বকে যদি প্রশ্ন করি কে ভাত খায়, তখন উত্তর আসবে আমি ভাত খাই, সুতরাং আমি হচ্ছে সাবজেক্ট, কারণ আমরা জানি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে সাবজেক্ট বলা হয়। সুতরাং কে ভাত খায়, আমি ভাত খাই, আমি হচ্ছে সাবজেক্ট। দ্বিতীয় প্রশ্ন, এখানে অবজেক্ট কাকে বলে? দেখো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সাপোজ আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে ইট হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। এখন ইটকে প্রশ্ন করে আমি কি খাই, উত্তর আসবে হচ্ছে রাইস, আমি রাইস খাই, সুতরাং এখানে রাইস হচ্ছে অবজেক্ট। সুতরাং আমরা সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম, অবজেক্ট চিনলাম। আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট আমরা চিনি, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম শিখলাম, তারপর অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে অবজেক্ট বলা হয়। এখন আমরা এক্সাম্পলের মধ্যে দেখব কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এক্সাম্পল করা যায়, সেগুলো আমরা শিখব।
এখন আমরা एग्जांपल করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি 4টা সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমি একটি বই পড়ি। এই সেন্টেন্সটার মধ্যে পড়ি রয়েছে, অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কোনো কাজ স্বাভাবিকভাবে হয় এরূপ বুঝালে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি একটি বই পড়ি, এটা স্বাভাবিকভাবে হয়, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি একটি বই পড়ি, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এই সেন্টেন্সে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমি, কারণ কে পড়ে? আমি পড়ি, সুতরাং আমি লিখবো আই। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব হচ্ছে পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড, রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, আই রিড। কি পড়ি? অবজেক্টটা কি? কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, সুতরাং আমি একটি বই পড়ি, একটি বই ইংরেজি হচ্ছে আ বুক, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। সুতরাং তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ বুক হচ্ছে অবজেক্ট, সুতরাং সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক। তারপর দ্বিতীয় সেন্টেন্সটি তোমরা দেখো, আমি একটি বই পড়ি না। এই সেন্টেন্সটার মধ্যে না আছে, অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্টেন্স। মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে ডু নট অথবা ডাজ নট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন ডু নট দিতে হবে অথবা ডাজ নট দিতে হবে। ডাজ নট কখন দিব সেটা একটু পরে শিখছি। প্রথম হচ্ছে ডু নটের ব্যবহারটা। তো দেখো আমি একটি বই পড়ি না, প্রথম আই লিখলাম, তারপর হচ্ছে ডু নট, আই ডু নট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব হচ্ছে রিড, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, আই ডু নট রিড, কি পড়ি না? একটি বই পড়ি না, আই ডু নট রিড আ বুক, আমি একটি বই পড়ি না। তারপর দেখো আমি কি একটি বই পড়ি, আমি কি একটি বই পড়ি, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সাইন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখবো অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, তো অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, এই ডুটা হচ্ছে প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট হচ্ছে আমি আই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, ডু আই রিড, কি পড়াই? একটি বই, আ বুক, ডু আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি? এটা হচ্ছে 3 নাম্বার। 4 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে আমি কি একটি বই পড়ি না। এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, কারণ দেখো এখানে না রয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। প্রশ্নবোধক চিহ্নের কারণে আমরা বুঝতে পেরেছি এটা ইন্টারোগেটিভ, আর না এর জন্য বুঝতে পেরেছি এটা নেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করার জন্য হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস নট দিতে হবে। তাহলে ডু নট, এটা সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডোন্ট। তাহলে আমরা লিখব ডোন্ট, তারপরে সাবজেক্ট আই, ডোন্ট আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি না? ডোন্ট আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি না। এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি না, আই ডু নট রিড আ বুক, আমি কি একটি বই পড়ি, ডু আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি না, ডোন্ট আই রিড আ বুক। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম একটি এক্সাম্পল আমরা দেখিয়েছি। এখন আমরা আরেকটি নোট শিখবো, সেটার আলোকে আমরা পরবর্তী কথাগুলো বলবো। দেখো আমরা একটি নোট লিখছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো আমি লিখতেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি? দেখো এখানে দুইটা অংশ, একটা হচ্ছে থার্ড পারসন আর একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এই দুইটা টার্ম আমাদেরকে বুঝতে হবে। থার্ড পারসন বোঝানোর জন্য আমাদেরকে প্রথমত পার্সন সম্পর্কে জানতে হবে। পার্সন কি? পার্সন হচ্ছে পুরুষ, কোনো ব্যক্তি, সেটা হচ্ছে পার্সন। তো এই পার্সন হচ্ছে 3 প্রকার। প্রথমটা হচ্ছে ফার্স্ট পারসন, তারপরে রয়েছে সেকেন্ড পারসন, তারপরে রয়েছে থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ, থার্ড পারসন হচ্ছে নাম পুরুষ। সাপোজ আমি যে তোমাদের সাথে এখন কথা বলছি, আমি হচ্ছে ফার্স্ট পারসন, আমি 1 নম্বরে আছি, তোমাদের সাথে কথা বলছি। সাপোজ আমি তোমার সাথে কথা বলছি, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। তা আমি ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি আর তুমি ছাড়া অন্য যারা আছে সব হচ্ছে থার্ড পারসন। রহিম, করিম, যত নাম আছে সব হচ্ছে থার্ড পারসন। তাহলে এক্সাম্পল হিসেবে আমি দেখলাম আমি হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে সাপোজ হি বা শি, দে, ইট, রহিম,
করিম, যত নাম আছে সব হচ্ছে থার্ড পারসন। এখন আই এর প্লুরাল হচ্ছে উই, এটাও ফার্স্ট পারসন, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা ইউ সেকেন্ড পারসন, হি শি রহিম করিম ইট যত পারসন আছে আমি তুমি ছাড়া সব হচ্ছে থার্ড পারসন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন আসো নাম্বার নিয়ে কথা বলবো। এখানে নাম্বার সিঙ্গুলার নাম্বার যেহেতু এসেছে, তাহলে নাম্বার হচ্ছে দুই প্রকার। নাম্বার শব্দের অর্থ হচ্ছে সংখ্যা বা বচন। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার অর্থ হচ্ছে এক বচন, যেমন হচ্ছে আই, আর প্লুরাল হচ্ছে বহু বচন, যেমন হচ্ছে আই এর প্লুরাল হচ্ছে উই। হি এটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে দে। যেমন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, বয় বয়েজ, ফ্যান ফ্যান্স, আই উই, হি দে, এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল, এক বচন এবং বহু বচন। এখন আমাদের নোটে বলা হয়েছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে একটা এক্সাম্পল দিতে হবে যেটা একই সাথে থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার। সাপোজ এখানে থার্ড পারসন কি আছে, হি আছে, সে এটা সিঙ্গুলার, সি সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল, ইট সিঙ্গুলার। তাহলে আমরা যদি হি কে ধরি যে হি হচ্ছে একই সাথে থার্ড পারসন আবার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে সে এক বচন, এটা হচ্ছে থার্ড পারসন আবার হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সুতরাং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এখন আমরা এটা দিয়ে এখন এক্সাম্পল করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে। দেখো আমরা এখন এক্সাম্পল করব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তো আমরা একটা সেন্টেন্স লিখছি, সে একটি বই পড়ে। এখানে সে হচ্ছে সাবজেক্ট, সে ইংরেজি হচ্ছে হি, আর হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমরা ভার্ব বসাবো, ভার্ব হচ্ছে পড়া, পড়া ইংরেজি হচ্ছে রিড, হি রিড। কিন্তু আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমরা কি দিয়েছি, এস বা ইয়েস দিয়েছি, এস দিয়েছি। কোন কোন জায়গায় ইয়েস দিতে হবে, যেমন এক্স এর শেষে ইয়েস দিতে হবে, ওয়াই ইএস দিতে হবে, যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে ইএস দিতে হবে। এটা একটা নিয়ম রয়েছে, সেটা আমরা নাম্বারের ক্লাসে আলোচনা করেছি, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেখে সেই ক্লাসটা করে নিবে। তাহলে হি রিডস, সে পড়ে, কি পড়ে, অবজেক্ট কি, এ বুক, একটি বই পড়ে। তারপরে সে একটি বই পড়ে না, এখানে না আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে না বোধক করার জন্য, নেগেটিভ করার জন্য ডু নট বা ডাজ নট দিতে হবে। তো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট দিতে হবে, অন্য ক্ষেত্রে ডু নট। তাহলে হি এটার সাথে বসবে ডাজ নট, হি ডাজ নট। তারপরে হচ্ছে রিড, অনেকে বলতে পারো এখানে রিডস হবে না কেন, কারণ এই যে ইএস চলে এসেছে ডু এর সাথে, তাই পরেরটার সাথে আর এস দিতে হবে না। তাহলে হি ডাজ নট রিড আ বুক, সে একটি বই পড়ে না। এখন সে কি একটি বই পড়ে, প্রশ্নবোধক চিহ্ন, অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে। ডাজ হি রিড আ বুক, ডাজ হি রিড আ বুক, সে কি একটি বই পড়ে। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, সে কি একটি বই পড়ে না, এই যে না বোধক এবং প্রশ্নবোধক দুইটা রয়েছে। তাহলে ডাজ এর নেগেটিভ রূপ কি, ডাজ এর নেগেটিভ রূপ হচ্ছে ডাজ এন অ্যাপোস্ট্রোফি টি, ডাজন্ট, ডাজন্ট হি রিড আ বুক, সে কি একটি বই পড়ে না, ডাজন্ট হি রিড আ বুক, সে কি একটি বই পড়ে না। এই হচ্ছে আমরা থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে করেছি, সে একটি বই পড়ে, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে না, হি ডাজ নট রিড আ বুক, সে কি একটি বই পড়ে, ডাজ হি রিড আ বুক, সে কি একটি বই পড়ে না, ডাজন্ট হি রিড আ বুক। আশা করি তোমরা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এবার তোমরা নিজেরা করবে, তুমি একটি বই পড়ো, ইউ রিড আ বুক, তুমি একটি বই পড়ো না, ইউ ডু নট রিড আ বুক, তুমি কি একটি বই পড়ো, ডু ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়ো না, ডোন্ট ইউ রিড আ বুক। এইভাবে প্রত্যেকটা পার্সন দিয়ে হোমওয়ার্ক করার চেষ্টা করবে, এক্সাম্পল করার চেষ্টা করবে, তাহলে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। নেক্সট ক্লাসে আমরা অন্য প্রকারের টেন্স নিয়ে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।